Hello and welcome to the video lecture on polynuclear aromatic hydrocarbon based on the relevant study material number 1. এখানে আমাদের ডিসকাশন হচ্ছে পলিনিউক্লিয়ার হাইড্রোকার্বনদের নিয়ে, যেমন ন্যাফথালিন, অ্যান্থ্রাসিন, ফেনান্থ্রিন এই জাতীয় কম্পাউন্ডদের নিয়ে। তো পলিনিউক্লিয়ার হাইড্রোকার্বন কাদের বলে বা পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন তারা কি? তারা হচ্ছে কনডেন্সড রিং অ্যারোমেটিক বা ফিউজড রিং অ্যারোমেটিক, অর্থাৎ অনেকগুলো অ্যারোমেটিক রিং যদি পরপর ফিউজ করা থাকে তাহলে তাকে আমরা দুরকম নাম দিতে পারি। একটা হচ্ছে পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন, আর একটা হচ্ছে পলিনিউক্লিয়ার হাইড্রোকার্বন। জেনারেলি PAH বা PNA এই শর্টেন্ড ফর্ম বা অ্যাক্রোনিমটাকে ব্যবহার করা হয়, এবং সেটা ন্যাফথালিন যেটাতে মাত্র দুটো রিং আছে এবং সেইখান থেকে শুরু করে 10টার অবধি রিং ফিউজ করা আছে, এরকম স্ট্রাকচার অবধি আমরা দেখতে পারি। যেখানে 6টা ফিউজড রিং দেখতে পাওয়া যায় তাদেরকে আমরা জেনারেলি বলি যে স্মল পলিনিউক্লিয়ার অ্যারোমেটিক হাইড্রোকার্বন, আর 6-এর থেকে বেশি যদি থাকে তাহলে আমরা তাদেরকে বলি লার্জ। এদেরকে নানা রকম ভাবে ক্লাসিফাই করা যায়। তাদের মধ্যে একটা ক্লাসিফিকেশন স্কিম হচ্ছে অল্টারনেট অ্যান্ড নন অল্টারনেট পলিনিউক্লিয়ার অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অল্টারনেট পলিনিউক্লিয়ার হাইড্রোকার্বনটা হলো এমন জিনিস যেখানে কেবলমাত্র 6 মেম্বার্ড বেঞ্জিন রিংই ফিউজড থাকে, যেমন এক্সাম্পল ন্যাপথালিন, অ্যান্থ্রাসিন, ফেনান্থ্রিন। আর নন অল্টারনেটের ক্ষেত্রে 6 মেম্বার্ডও থাকবে এবং 5 মেম্বার্ডও থাকবে, যেমন দুটো এক্সাম্পল এখানে ব্লু কালারে হাইলাইট করা হয়েছে, ফ্লুওরেন্থিন আর অ্যাজুলিন, যেটা আমরা চিনি অলরেডি, তাকে আমরা চিনি ন্যাপথালিনের একটা স্ট্রাকচারাল আইসোমার। তো অল্টারনেট এবং নন অল্টারনেট, একে তো 5 মেম্বার রিংটা দেখেই চেনা যায়, আর দ্বিতীয় কথা হলো অল্টারনেট কথাটা এসছে যে যদি যে কোনো একটা আরবিট্রারি অ্যাটমকে আমরা মার্ক করি একটা স্টার দিয়ে, তাহলে আমরা যদি ওই অল্টারনেট হাইড্রোকার্বনের পেরিফেরি বরাবর ঘুরে বেড়াই তাহলে সেখানে আমরা দেখব যে এই স্টার কার্বনগুলো অল্টারনেট কার্বনে আসবে। যেমন এখানে স্টার কার্বনগুলো সব তাদের মাঝখানে একটা করে, প্রত্যেকটা পেয়ারের মাঝখানে একটা করে নন স্টার কার্বন আছে, সেটা ন্যাপথালিন, অ্যান্থ্রাসিন, ফেনান্থ্রিন সবার জন্যই ভ্যালিড। ফ্লোরেন্থিন কিংবা অ্যাজুলিনের ক্ষেত্রে কিন্তু সেটা ভ্যালিড নয়। যেমন দেখা যাক এইখানে দুটো নন লেভেলড কার্বন পাশাপাশি পড়ে গেছে, এখানে দুটো নন লেভেলড কার্বন পাশাপাশি পড়ে গেছে, অতএব এই জিনিসগুলো এটা অল্টারনেট পলিনিউক্লিয়ার অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলে বলা যাবে না, এরা নন অল্টারনেট সিস্টেম। এছাড়া এদের ফিউশনটা কিরম ভাবে হয়েছে, অর্থাৎ ফিউজড রিং অ্যারোমেটিক, তো তাহলে ফিউশনটা কিভাবে হয়েছে সেটার উপর বেস করেও ক্লাসিফিকেশন করা যায়। একটা হচ্ছে ক্যাটাকনডেন্সড, একটা হচ্ছে পেরিকনডেন্সড। ক্যাটাকনডেন্স মানে হচ্ছে এমন পলিনিউক্লিয়ার অ্যারোমেটিক হাইড্রোকার্বন যেখানে কোনো কার্বন অ্যাটম দুটোর বেশি রিংয়ে বিলং করে না, অর্থাৎ সমস্ত কার্বন অ্যাটমই পলিনিউক্লিয়ার সিস্টেমটার পেরিফেরিতে থাকবে এবং ইন্টারনাল কোনো কার্বন অ্যাটম বলে কিছু থাকবে না, যেমন ধরো অ্যান্থ্রাসিন, ফেনান্থ্রিন, ন্যাপথালিন ইত্যাদি। তাদের আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে অ্যাসিনস আর একটা হচ্ছে ফিনস। অ্যাসিনস মানে হচ্ছে যেখানে ফিউশনটা লিনিয়ার, আর ফিনস মানে হচ্ছে যেখানে অ্যাঙ্গুলার ফিউশন আছে, যেমন ফেনান্থ্রিন। অ্যান্থ্রাসিন হচ্ছে অ্যাসিন, নামের মধ্যেই আছে। ফেনান্থ্রিন সেটা একটা ফিন, সেখানে অ্যাঙ্গুলার ফিউশন আছে। পেরিকনডেন্সডের ক্ষেত্রে সেক্ষেত্রে এমন কিছু কিছু কার্বন অ্যাটম আছে যেগুলোকে আমরা এখানে রেড সার্কেল দিয়ে হাইলাইট করেছি, যারা 2-এর থেকে বেশি 3টে রিংয়ে কমন। যেমন এই কার্বনটা এই রিংটা এই রিংটা আর এই রিংটাতে কমন আছে, আর এই কার্বনটা এই রিংটা এই রিংটা আর এই রিংটাতে কমন আছে। সেরকম কোনো কার্বন তুমি এখানে অ্যান্থ্রাসিন বা ফেনান্থ্রিনের জন্য কিন্তু পাবে না, সেই জন্য আমরা এদেরকে পেরিকনডেন্স বলছি আর এদেরকে আমরা ক্যাটাকনডেন্স বলছি। এদের সোর্স এবং এদের এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট নিয়ে এখন প্রচুর কাজ হচ্ছে। এদের প্রথমে আমাদেরকে যে 3টে সিস্টেম পড়তে হবে সেটা হচ্ছে ন্যাপথালিন, অ্যান্থ্রাসিন এবং ফেনান্থ্রিন। তার মধ্যে আমরা প্রথম যেটা পড়বো সেটা হচ্ছে ন্যাপথালিন। ন্যাপথালিনের যে স্ট্রাকচার আমরা এখন দেখি বা জানি সেটা প্রথম আর্লেনমায়ারের প্রপোজ করা স্ট্রাকচার ছিল, সেই আর্লেনমায়ার যিনি আর্লেনমায়ার ফ্লাস্ক ডিজাইন করেছিলেন, অর্থাৎ কনিক্যাল ফ্লাস্ক যার ডিজাইন করা, সেই এমিল আর্লেনমায়ারের প্রপোজাল ছিল যে ন্যাপথালিনটা এরকম দেখতে হবে, যেখানে দুটো বেঞ্জিন রিং নিউক্লিয়াস অর্থো পজিশনে ফিউজ করা থাকবে। এটার
প্রুফ, স্ট্রাকচারাল প্রুফ এসেছিল কার্ল গ্রাবের কাছ থেকে। গ্রাবে অ্যাকচুয়ালি বিখ্যাত এই অর্থ মেটা প্যারা এই নোমেনক্লেচারটাকে উনি পপুলারাইজ করেন ফর দ্য অ্যারোমেটিক সিস্টেম, মোনোসাবস্টিটিউটেড ডাইসাবস্টিটিউটেড বেঞ্জিন সিস্টেমের জন্য। তো তার লজিকটা ছিল এরকম যে ন্যাফথালিনকে যখন অক্সিডেশন করা হয় তখন থ্যালিক অ্যাসিড পাওয়া যায়। তাহলে এর থেকে আমরা কনক্লুড করতে পারি যে ন্যাফথালিনের মধ্যে এইরকম একটা স্ট্রাকচারাল ফ্র্যাগমেন্ট আছে, অর্থাৎ বেঞ্জিন নিউক্লিয়াস, যার দুটো সাবস্টিটুয়েন্ট অর্থ ওরিয়েন্টেশনে আছে। ন্যাফথালিনকে যখন নাইট্রেশন করা হয় এবং তারপর সেই কম্পাউন্ডটাকে যখন অক্সিডাইজ করা হয় তখন দেখা যায় যে অক্সিডেশন থেকে আমরা একটা নাইট্রোথ্যালিক অ্যাসিড পাই। প্রথমে আমরা নাইট্রোন্যাফথালিন পাই এবং সেখান থেকে আমরা অক্সিডেশন করলে একটা নাইট্রোথ্যালিক অ্যাসিড পাই, এবং সেখানেও বোঝা যাচ্ছে যে বেঞ্জিন নিউক্লিয়াসের দুটো সাইড চেন অর্থ পজিশনে আছে। যদি নাইট্রোন্যাফথালিনকে রিডাকশন করা হয় তাহলে অ্যামিনোন্যাফথালিন হবে, এবং অ্যামিনোন্যাফথালিনকে যদি অক্সিডাইজ করা যায় তাহলে আবার আমরা থ্যালিক অ্যাসিড পাচ্ছি। এখন এইটা থেকে কি বোঝা গেল? আমরা এটা জানি যে নাইট্রো হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং আর অ্যামিনো হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। তাহলে অ্যামিনো গ্রুপ যদি ন্যাফথালিন রিংয়ের যে কোনো একটা বেঞ্জিন নিউক্লিয়াসের সঙ্গে যুক্ত থাকে তাহলে সেই রিংটাকে ও অক্সিডেশনের দিকে বেশি সেন্সিটিভ বা ভালনারেবল করে তুলবে, কারণ যে রিং যত বেশি ইলেকট্রন রিচ তার অক্সিডেশন তত ভালো হয়। নাইট্রোর ক্ষেত্রে উল্টো এফেক্ট হবে। অর্থাৎ আমরা যদি স্কিমেটিক্যালি এই সিচুয়েশনকে দেখার চেষ্টা করি তাহলে যখন আমরা ন্যাফথালিনের এই স্ট্রাকচারটাকে ধরে নিচ্ছি যে আর্লেনমেয়ারের দেওয়া স্ট্রাকচার, তাকে দুটো রিং নাম দেওয়া হলো, একটা এ একটা বি। অক্সিডেশন যদি করা হয় তাহলে যেরকম এইখান থেকে ক্লিপ করে এই কম্পাউন্ডটা তৈরি হতে পারে, সিমিলারলি এখান থেকে ক্লিপ করেও এই কম্পাউন্ডটা কিন্তু তৈরি করা যায়। অর্থাৎ দুটোই একই কম্পাউন্ড হবে, কারণ এ বি তো আমরা নোমেনক্লেচারটা করেছি। এর সাথে মলিকিউলের অ্যাকচুয়ালি এই দুটো রিংকে আলাদা করে চেনার কোনো উপায় নেই। যদি নাইট্রেশন করি তাহলে সিচুয়েশনটা চেঞ্জ হবে, কারণ নাইট্রেশনে ধরে নেওয়া যাক এ রিং এর উপরে নাইট্রো ঢুকলো, যদি বি রিং এ ঢুকতো তাহলেও একই কম্পাউন্ড হতো, কিন্তু এ রিং এর উপরে ঢুকেছে বলে আমরা ধরে নিচ্ছি। এবার যদি আমরা অক্সিডেশন করি তাহলে এ আর বি রিং এর মধ্যে যেহেতু নাইট্রো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, বি রিং ইলেকট্রন রিচ, তাহলে বি রিংটার অক্সিডাইজড হওয়ার চান্স বেশি। অর্থাৎ এই বন্ডগুলো, অর্থাৎ আমাদের এই বন্ডগুলো অক্সিডাইজড হবে। এই বন্ডগুলো অক্সিডাইজড হয়ে এখানটায় CO2H আর এখানটায় CO2H। ওকে, বোঝা গেল। আমরা এই জায়গাটাতে একটুখানি কারেকশন করি। এখানে অক্সিডেশন যেটা হচ্ছে সেটা হচ্ছে এই বন্ডগুলোতে, যখন এ রিং অক্সিডাইজ হচ্ছে তখন এই বন্ডগুলো অক্সিডাইজ হচ্ছে, আর যখন বি রিং অক্সিডাইজ হচ্ছে তখন যখন বি রিং অক্সিডাইজ হচ্ছে তখন এই বন্ডগুলো অক্সিডাইজ হচ্ছে, আর যখন এ রিং অক্সিডাইজ হচ্ছে তখন এই বন্ডগুলো অক্সিডাইজ হচ্ছে। দুটো ক্ষেত্রেই কিন্তু আমরা থ্যালিক অ্যাসিড ডেরিভেটিভটা পাবো। আগের বার আমরা একটু ভুল জায়গায় ডিসকানেকশনটা দেখিয়েছিলাম। তো বি রিং যদি এবার অক্সিডাইজড হয় প্রেফারেন্সিয়ালি, তাহলে আমরা এই রিংটাকে রিটেন করব এবং সেখানে আমাদের নাইট্রো থ্যালিক অ্যাসিড তৈরি হবে। এবং সেই একই কম্পাউন্ডকে যদি রিডাকশন করে NH2 করে দেওয়া হয় তাহলে তার ইলেকট্রনিক নেচার চেঞ্জ হওয়ার সাথে সাথে অক্সিডেশনের সাইটও যাবে চেঞ্জ হয়ে। এই অক্সিডেশনটা এইবার হবে এই জায়গায় এবং এই জায়গায়, এবং সেখান থেকে আমরা বি রিংটা প্রিজার্ভ করবো, অর্থাৎ আবার আমরা থ্যালিক অ্যাসিড পাবো। অর্থাৎ এই প্রত্যেকটা জায়গা থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি, সেটা হচ্ছে যে ন্যাফথালিনের দুটো রিং অর্থ পজিশনে ফিউজড হয়ে আছে। গ্রাবের এই কাজ থেকে সেই কনক্লুশনটাতে আমরা খুব অনায়াসেই পৌঁছতে পারছি। এবং সেই যে নাইট্রোন্যাফথালিনে যে রিংটা অক্সিডাইজড হচ্ছে, অ্যামিনোন্যাফথালিনে তার উল্টো রিংটা অক্সিডাইজড হচ্ছে, কিন্তু দুটো ক্ষেত্রেই আমরা কিন্তু একটা থ্যালিক অ্যাসিড বা থ্যালিক অ্যাসিড ডেরিভেটিভ পাচ্ছি। তাহলে দুটো রিং ডেফিনেটলি অর্থ পজিশনে ফিউজড আছে। এবার এই ন্যাফথালিনের এই যে দুটো ফিউশন, একে আমরা এই অর্থ ফিউশন, এটাকে আমরা একটা রেজোনেন্স স্ট্রাকচারের মধ্যে দিয়ে আঁকতে পারি। তিনটে রেজোনেন্স ক্যানোনিকাল আঁকা যায়। এখানে নাম্বারিং করা হয়েছে ন্যাফথালিন সিস্টেমে। দেখো নাম্বারিং শুরু হচ্ছে 1 থেকে 1 2 3 4 অব্দি গেল, কিন্তু তারপর রিং জাংশনকে জাম্প করে চলে যাচ্ছে 5 6 7 8। তারপরে এই রিং জাংশনের নাম দেওয়া হচ্ছে 8A, আর এই রিং জাংশনের নাম দেওয়া হচ্ছে 4A। এটা 8 এর পরে আসছে তাই 8A, এটা 4 এর পরে আসছে তাই 4A। আর জেনারেলি আমরা রিং জাংশনগুলোকে নাম্বারিং করি না, শুধু 1 থেকে 8 নোমেনক্লেচার করে ছেড়ে দিই। মাথায় রেখো রিং জাংশনকে নাম্বারিং কিন্তু 1 2 3 4 এর পরে 5 কিন্তু এটা নয়, এটা কিন্তু 4A। অতএব সেখানে তোমার 10টা কার্বন থাকলেও 1 to 10 অব্দি আমরা নাম্বারিং জেনারেলি করি না। এবার তার যে তিনটে রেজোনেন্স ক্যানোনিকাল, তার তিনটে রেজোনেন্স ক্যানোনিকালের দেখা যাচ্ছে প্রত্যেকে ইকুইভ্যালেন্ট নয়। অবভিয়াসলি এই দুটো ইকুইভ্যালেন্ট, কিন্তু এইটা নন ইকুইভ্যালেন্ট, এটা আলাদা।
এবং এর রেজোনেন্স এনার্জি দেখা যাচ্ছে সেটা বেঞ্জিনের রেজোনেন্স এনার্জির থেকে ডবলের থেকে কম। বেঞ্জিনের রেজোনেন্স এনার্জি যদি 36 কে ক্যাল হয় পার মোল হয়, তাহলে রেজোনেন্স এনার্জি অফ ন্যাপথলিন হচ্ছে 61 কে ক্যাল, অর্থাৎ 72 নয়। এবং এখানে যদি আমরা ধরে নিই যে প্রত্যেকটা স্ট্রাকচার, এই তিনটে স্ট্রাকচারই ইকুয়ালি কন্ট্রিবিউট করে, যদিও অ্যাকচুয়ালি হয়তো সেটা করে না, কিন্তু যদি ধরে নিই যে ইকুয়ালি কন্ট্রিবিউট করে, তাহলে বেঞ্জিনের যে একটা স্পেশাল প্রপার্টি যে C1C2 বন্ড লেন্থ এবং C2C3 বন্ড লেন্থ সেটা একই, সেটা কিন্তু এখানে ভ্যালিড না। কারণ দেখো, প্রথম ক্যানোনিক্যালটাতে 1 আর 2 এর মাঝে ডাবল বন্ড, 2 নম্বর ক্যানোনিক্যালে ডাবল বন্ড, 3 নম্বর ক্যানোনিক্যালে কিন্তু সিঙ্গেল বন্ড। এবং 2 আর 3 ডাবল বন্ডটা সিসি বন্ডটা যদি দেখা যায়, তাহলে 1 নম্বর ক্যানোনিক্যালে সিঙ্গেল বন্ড, 2 নম্বর ক্যানোনিক্যালে সিঙ্গেল বন্ড, 3 নম্বর ক্যানোনিক্যালে ডাবল বন্ড। অর্থাৎ এই C2C3 বন্ডটা তিনটে ক্যানোনিক্যালের মধ্যে দুটোতে সিঙ্গেল বন্ড, একটাতে ডাবল বন্ড। আর C1C2 বন্ডটা তিনটে ক্যানোনিক্যালের মধ্যে দুটোতে ডাবল বন্ড, একটা সিঙ্গেল বন্ড। তাহলে ডেফিনেটলি C1C2 বন্ড অর্ডার ইজ অ্যাকচুয়ালি হায়ার দেন C2C3 বন্ড অর্ডার, and that would mean যে C1C2 ডাবল বন্ড ক্যারেক্টার বেশি, C2C3 সিঙ্গেল বন্ড ক্যারেক্টার বেশি, তাহলে C1C2 শর্টার হবে, C2C3 লঙ্গার হবে। এবং যেহেতু আমরা C1C2 এর সঙ্গে ইকুয়েট করতে পারি C5C6 কে, C7C8 কে এবং C4C3 কে, আর C2C3 এর সঙ্গে আমরা ইকুয়েট করতে পারি C7C6 কে, তাহলে এই আর্গুমেন্টটা সবকিছুর জন্যই কিন্তু, সবটার জন্যই কিন্তু ভ্যালিড হবে। এবং 8 এ 4 কেও আমরা ইকুয়েট করতে পারি তার সাথে, কারণ এটা একবার সিঙ্গেল বন্ড, একবার ডাবল বন্ড, দুবার সিঙ্গেল বন্ড। তো যাই হোক, আমরা যদি ধরি যে এদের প্রত্যেকের কন্ট্রিবিউশন সেম, তাহলেও বন্ড লেন্থ আলাদা হয়ে যাচ্ছে। এই জিনিসটাকে বলা হয়, এটা আমরা আগেও বলেছি, এটাকে বলা হয় পার্শিয়াল বন্ড ফিক্সেশন, এবং এটা বেঞ্জিনের সঙ্গে ডিরেক্টলি কন্ট্রাস্টে আসে। এক্সপেরিমেন্টালি অবজার্ভ বন্ড লেন্থ দেখা যাচ্ছে যে C1C2 বন্ড লেন্থ হচ্ছে 1.36 অ্যাংস্ট্রম, যেখানে C2C3 বন্ড লেন্থ হচ্ছে মাত্র 1.41 অ্যাংস্ট্রম। তো তাহলে ডেফিনেটলি C1C2 বন্ডটা হচ্ছে শর্টার, C2C3 বন্ডটা হচ্ছে লঙ্গার, যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম। তার উপর কিছু রিয়াকশনও আছে, এবং রিয়াকশনগুলো প্রমাণ করে যে C2C3 বন্ডের থেকে C1C2 বন্ড লেন্থ ডাবল বন্ড ক্যারেক্টারটা বেশি। কারণ যদি ধরো, যদি ন্যাপথলিনকে আমরা এইভাবেই এক্সপ্রেস করতে পারতাম, ন্যাপথলিনকে যদি আমরা এইভাবেই ভাবতাম, তাহলে এবার যদি কোনো রিং এর মধ্যে ক্লিভেজ রিয়াকশন হতো, তাহলে ডাবল বন্ড যদি এখানে লোকালাইজ থাকতো, তাহলে এই বন্ডটা কাটার কথা। কিন্তু যখন আমরা এই রিংটার অক্সিডেশনের কথা ভাবছি, তা কিন্তু হয় না, আমরা কিন্তু এই জায়গাগুলো কাটি। তার মানে এই জায়গাটা যে কাটছে না, সেটা ইনফ্যাক্ট ইনডিরেক্টলি প্রুভ করে যে C1C2 আর C3C4 এর ইলেকট্রন ডেন্সিটি সেটা C2C3 ইলেকট্রন মাঝখানে থাকা ইলেকট্রন ডেন্সিটির থেকে বেশি। সেই জন্য আমরা যেটা মানে একটা অ্যাপ্রক্সিমেট স্ট্রাকচার রেখেছি, এই জায়গাটাতে আমাদের এমনভাবে আমরা আঁকার চেষ্টা করেছি যাতে বন্ড অর্ডারগুলো সিমিলার বলে মনে হয়, যেটা বেঞ্জিনের জন্য আমরা সাধারণত একটা রিং এর ভেতরে এরকম ডটেড স্ট্রাকচার দিয়ে লিখে থাকি। তো এর যদি ওজোনোলিসিস করো, অক্সিডেশন করো, দেখো এই বন্ডগুলো কাটছে, কারণ ওখানটা ডাবল বন্ড ক্যারেক্টার বেশি আছে। কিন্তু এই বন্ডগুলো কাটছে না, এই বন্ডগুলো কাটছে না, বা এই বন্ডটা কাটছে না। তার ফলে কি হচ্ছে, আমরা বুঝতে পারছি যে এইসব জায়গায় বন্ড অর্ডার কিন্তু কম আছে, আর এইসব জায়গায় বন্ড অর্ডার বেশি আছে। যদি ডায়াজো কাপলিং রিয়াকশন করা যায় ন্যাপথল সিস্টেমে, বিটা ন্যাপথল সিস্টেমে, তাহলে এই বন্ড অর্ডার যদি এই বন্ড অর্ডারের থেকে বেশি হয়, তাহলে অবভিয়াসলি ইলেকট্রন ফ্লো নিউক্লিওফাইল হিসেবে যখন কাজ করবে, তখন এই ইলেকট্রন ফ্লোটা বেটার হবে কম্পেয়ার টু এই ইলেকট্রন ফ্লো, কারণ এখানে ডাবল বন্ড ক্যারেক্টার কম আছে, এখানে ডাবল বন্ড ক্যারেক্টার বেশি আছে। তো আমরা তাহলে বলতে পারি যে নীল রঙের ডায়াজো কাপলিংটা হবে, লাল রঙের ডায়াজো কাপলিংটা হবে না, এবং এক্স্যাক্টলি তাই হয়। যদি বিটা ন্যাপথল নিয়ে রিয়াকশন করা যায়, তাহলে এই সিস্টেমের ওপরে এখানেই ডায়াজো কাপলিংটা হয়। ক্লেইজেন রিঅ্যারেঞ্জমেন্ট যদি প্রপারলি সাবস্টিটিউটেড ন্যাপথল ডেরিভেটিভের উপর করা হয়, ডাবল বন্ড যদি এই দিকে থাকে, তাহলে অ্যালাইল চেনের মাইগ্রেশন ব্লু অ্যারোর দিকে হবে। ডাবল বন্ড যদি এই দিকে বেশি থাকে, তাহলে রেড অ্যারোর দিকে হবে। দেখা যায় যে হ্যাঁ, সত্যি ব্লু অ্যারোর দিকেই মাইগ্রেট করছে, কখনোই এই কম্পাউন্ডটা পাওয়া যাচ্ছে না, এই কম্পাউন্ডটা কখনোই পাওয়া যায় না। কারণ এই কম্পাউন্ডটা পেতে গেলে আমার এই ধরনের ডাবল বন্ড এখানটায় থাকতে হবে, যেটা থাকার সম্ভাবনা কম। ডাবল বন্ডটা রাদার এই জায়গাটাতে বেশি থাকবে, তার ফলে এই সিস্টেমটার এই রিয়াকশনটা হওয়ার প্রবণতা বেশি, হুইচ উইল লিড টু অবভিয়াসলি দ্য ব্লু প্রোডাক্ট। এবং এরপর যখন এই জিনিসগুলো নিয়ে যখন মানে পার্শিয়াল বন্ড ফিক্সেশন নিয়ে যখন লোকে সচেতন হলো, তো ফ্রাইজ তিনি একটা রুল দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে এই ধরনের সিস্টেমের মধ্যে আমরা যে ক্যানোনিক্যালগুলোকে ইকুয়ালি কন্ট্রিবিউটিং বলছি, সেটা বোধহয় ঠিক না, কারণ এই রেজোন্যান্স ক্যানোনিক্যালগুলোর মধ্যে একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে। 1 নম্বর ক্যানোনিক্যালটাতে দেখো, ইন্ডিভিজুয়ালি দুটো রিং,
তারা 6 পাই ইলেকট্রন সিস্টেমকে ধরে রেখেছে এবং তাদের সাইক্লিক কনজুগেশন আমরা দেখতে পাচ্ছি। হতে পারে সেগুলোকে আমরা বলছি বেঞ্জিন লাইক সিস্টেম অর্থাৎ বেঞ্জিনয়েড সিস্টেম, যেগুলো আমরা ব্লু কালার দিয়ে দেখিয়েছি। অন দি আদার হ্যান্ড 2 আর 3 যারা নাকি ইকুইভ্যালেন্ট, তাদের একটা বেঞ্জিনয়েড হলেও এখানে এটা বেঞ্জিনয়েড আর এখানে এটা বেঞ্জিনয়েড। অন্য সিস্টেমটা অর্থাৎ এইদিকে এই সিস্টেমটা এবং এইদিকে এই সিস্টেমটা, এরা কিন্তু বেঞ্জিনয়েড না, এরা রেদার লাইক কুইনোনয়েড। এবার কুইনোনয়েড সিস্টেম তো ডেফিনেটলি মাচ মোর রিয়াক্টিভ দেন বেঞ্জিনয়েড সিস্টেম। সেই জন্য ফ্রাইজের প্রপোজাল ছিল দ্যাট দি মোস্ট স্টেবল ফর্ম অফ পলিনিউক্লিয়ার বা পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন, সেটা কুইনোনয়েড অ্যারেঞ্জমেন্টকে অ্যাভয়েড করার চেষ্টা করবে। এবং সেখান থেকে ফ্রাইজ এইটা বলেন যে ন্যাপথালিনের জন্য তাহলে এই রেজোনেন্স ক্যানোনিক্যালের কন্ট্রিবিউশন এদের দুটোর থেকে বেশি হবে, এই দুটোর থেকে বেশি হবে। তাই যদি হয় তাহলে আমাদের আগের কনক্লুশন, যেখানে আমরা তিনটের কন্ট্রিবিউশন সেম ধরে নিয়ে একটা অ্যাভারেজ ভ্যালু নিচ্ছিলাম বন্ডে, সেটা কিন্তু রিভ্যালিডেটেড হলো। কারণ এইটার ক্যানোনিক্যালের কন্ট্রিবিউশন যদি বেশি হয় তো সেখানে তো C1 C2 ডাবল বন্ড, C2 C3 সিঙ্গেল বন্ড, তাহলে এর কন্ট্রিবিউশন যদি বেশি হয় তাহলে ওভারঅল স্ট্রাকচারেও C1 C2 ডাবল বন্ড ক্যারেক্টার বেশি, C2 C3 ডাবল বন্ড ক্যারেক্টার কম বা সিঙ্গেল বন্ড ক্যারেক্টার বেশি। এবং ফ্রাইজ রুলের অনুযায়ী তাহলে স্ট্রাকচার 1 এর মতো ন্যাপথালিন বিহেভ করার কথা, যেখানে দুটো বেঞ্জিনয়েড রিং থাকবে, বাট 2 আর 3 যেখানে একটা বেঞ্জিনয়েড আর একটা কুইনোনয়েড রিং আছে সেটার কন্ট্রিবিউশন কম হবে, যেটা আমাদের পার্শিয়াল বন্ড ফিকশনের কনসেপ্টের সাথে মিলে যাচ্ছে। আরও পরে এরিক ক্লার্ক তিনি আর একটা ইন্ডিভিজুয়াল রিংগুলোর ক্লাসিফিকেশন করেন এবং সেখানে তার পাই ইলেকট্রন, ইন্ডিভিজুয়াল রিংগুলোর পাই ইলেকট্রন স্ট্রাকচারকে দেখার জন্য তিনি নোট করেন যে যে রেজোনেন্স কন্ট্রিবিউটরগুলোর মধ্যে রিংয়ের এমন রিংয়ের সংখ্যা বেশি যে রিংয়ে 3টে ডাবল বন্ড আছে, তারা বেশি ইম্পর্টেন্ট, অর্থাৎ তাদের কন্ট্রিবিউশন টুয়ার্ডস দ্য ওভারঅল স্ট্রাকচার ইজ মোর ইম্পর্টেন্ট। এবং এই যে 3 পাই, এই 3 ডাবল বন্ড সিস্টেম অর্থাৎ 6 পাই ইলেকট্রন সিস্টেম, এটাকে উনি বলেন ক্লার্ক সেক্সটেট। এবং ক্লার্ক সেক্সটেট সংখ্যাটা ম্যাক্সিমাইজ করার চেষ্টা করে কোনো একটা পলিনিউক্লিয়ার অ্যারোমেটিক হাইড্রোকার্বন, এবং তাহলে সে হাইয়েস্ট অ্যারোমেটিক ক্যারেক্টার দেখায়। এবং হাইয়েস্ট অ্যারোমেটিক ক্যারেক্টার দেখালে সেটা রিংয়ের স্টেবিলিটির সাথে সেটা ডিরেক্টলি প্রপোর্শনাল, অর্থাৎ যত বেশি সংখ্যক ক্লার্ক সেক্সটেট তুমি আঁকতে পারবে তত বেশি সংখ্যক তুমি সিস্টেমকে স্টেবিলাইজ করতে পারবে। A Clark sextet in a polynuclear aromatic hydrocarbon is defined as a benzene ring with 6 delocalized pi electron separated from the adjacent benzene ring by formal carbon-carbon bonds. এটা hypothetical একটা ঘটনা, because there is a cyclic delocalization between these two rings, but Clark assumed যে তুমি একটা Clark sextetকে যদি আঁকো তাহলে তার পাশের রিংয়ের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না এবং সে একটা সর্ট অফ আইসোলেটেড বেঞ্জিন রিংয়ের মতো বিহেভ করবে, এবং যত এইরকম মানে ডিলোকালাইজ পাই স্ট্রাকচার আমি বেশি আঁকতে পারবো তত সিস্টেম তত বেশি স্টেবল হবে। এবং Clark sextet, if you define it like that, then the Clark structure is the valence structure which has the maximum number of disjoint pi sextet. Clark structure যদি তোমাকে আঁকতে হয় তাহলে ন্যাপথালিনের জন্য খুব সহজে তুমি আঁকতে পারো। কেকুলের রেজোনেন্স স্ট্রাকচার ন্যাপথালিনের জন্য এইটা। আর Clark sextet যদি তুমি বলো যে এইটা একটা sextet itself, তাহলে এখানটায় তুমি সাইক্লিক ডিলোকালাইজেশন দেখাও, দিস ইজ অবভিয়াসলি দ্য Clark sextet, and you have two double bonds conjugated with each other, but these are formal single bonds. ঠিক আছে? Clark's rule states that the Kekulé resonance structure with the largest number of disjoint aromatic pi sextets, that is benzene ring moieties, is the most important for characterization of properties of polynuclear aromatic hydrocarbons. And if that happens, if this is a Clark sextet, then you can pretty much understand that why C1 C2 has a greater double bond character compared to C2 C3, because now this is a benzene ring where all of the bond lengths should be like similar, but these are definitely different. এবং এই চিহ্নটা দিয়ে বোঝানো হয়েছে যে তুমি উল্টোটাও Clark sextet আঁকতে পারতে, অর্থাৎ এই ছবিটাকে যদি 180 ডিগ্রি ফ্লিপ করে আঁকতে, অর্থাৎ এই 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 বরাবর যদি তুমি এই দিকে রিংটাতে Clark sextetটা আঁকতে এবং তারপর যদি তুমি এইখানে এই দুটো একটা বিউটাডাইন টাইপ মইটি আঁকতে এবং এইগুলো যদি ফর্মাল সিঙ্গেল বন্ড হতো, তাহলে ব্যাপারটা একই হতো। সেই জন্য আমরা এটাকে বলছি এটা অ্যাজ ইফ দিস Clark sextet ইজ ইনফ্যাক্ট মাইগ্রেটিং। তবে আমাদের সিলেবাসে তো Clark sextet নিয়ে কথা বলা নেই, ফ্রাইজ রুলটা আমাদের কাছে ইম্পর্টেন্ট। Clark sextetটা আমরা জিনিসটা দেখে রাখলাম কি ব্যাপার, তারপরে যদি কখনো কোনো সময় কখনো এটা নিয়ে ফার্দার এক্সপ্লোর করার সুযোগ আসে তো তখন আমরা সেটা নিয়ে আবার আলোচনা করব। আচ্ছা, এবার চলে আসো রিয়াকশনসে। অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন অফ ন্যাপথালিন। অ্যারোমেটিক রিং সবচেয়ে ভালো তো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনই হওয়ার কথা। তো এর যে বিভিন্ন পজিশন আছে তার 4টে হচ্ছে আলফা পজিশন,
আর বাকি 4টে হচ্ছে বিটা পজিশন। তো যদি কোনো সাবস্টিটিউয়েন্ট না থাকে তাহলে তোমার মোনো সাবস্টিটিউটেড ন্যাপথলিন তৈরি হওয়ার সময় ইলেকট্রোফাইল যখন ঢুকবে তখন সেটা আলফা অ্যাটাক কিংবা বিটা অ্যাটাক দুটো হতে পারে। আমরা একটা রিংয়ের উপরে ইলেকট্রোফাইলকে অ্যাটাক করাচ্ছি, আলফা পজিশনে অ্যাটাক করলে একটা অ্যালাইলিক কনজুগেশন পাওয়া যাচ্ছে, আমরা এই বেঞ্জিন রিংটাকে ডিস্টার্ব করছি না। অন দি আদার হ্যান্ড আমি যদি বিটা অ্যাটাক করি তাহলে আমাদের এই বেঞ্জিন রিংটাকে ডিস্টার্ব না করে আমরা কেবলমাত্র একটাই ক্যানোনিক্যাল পাবো। অন্য যে ক্যানোনিক্যালগুলো পাবো তাতে এই বেঞ্জিন রিংটা ডিস্টার্ব হবে, সেগুলোকে আমরা মাইনর কন্ট্রিবিউটর বলে ধরছি। তাহলে যদি কেবলমাত্র নাম্বার অফ ক্যানোনিক্যাল কাউন্ট করো তাহলে দেখবে যে সিগমা কমপ্লেক্স আলফা অ্যাটাকের জন্য স্টেবল হবে কম্পেয়ার টু বিটা অ্যাটাক, কারণ তার রেজোনেন্স স্টেবিলাইজেশন বেশি। এবং সেক্ষেত্রে আলফা অ্যাটাকটা বিটা অ্যাটাকের তুলনায় ফাস্টার হওয়ার কথা। হ্যামন্ডস পস্টুলেট অনুযায়ী transition state should follow the sigma complex, and if the sigma complex associated with alpha attack is more stable compared to that associated with beta attack, then alpha attack should be more favorable. And বেঞ্জিনের রেসপেক্টে এর রিঅ্যাক্টিভিটি কী হবে? বেঞ্জিনে যদি আমরা যদি অ্যাটাক করাই যে কোনো একটা জায়গায়, কারণ বেঞ্জিনে তো সব পজিশনে ইকুইভ্যালেন্ট, তাহলে আমরা 36 kcal per mole রেজোনেন্স এনার্জি লুজ করি। আর যদি ন্যাপথলিনে আমরা অ্যাটাক করাই তাহলে আমাদের একটা বেঞ্জিন রিং প্রিজার্ভ হচ্ছে, শুরুতে আমাদের ছিল 61, একটা প্রিজার্ভ হওয়াতে আমাদের রয়ে গেল 36, তার মানে আমরা লুজ করছি 25 kcal per mole. This means that naphthalene is losing less resonance energy for an electrophilic attack compared to benzene, and therefore naphthalene should be like more reactive. এবং এই দুটো যে জিনিস আমরা দেখলাম, একটা হচ্ছে রিজিও সিলেক্টিভিটি আর একটা হচ্ছে রিলেটিভ রিঅ্যাক্টিভিটি, সেটা থেকে আমরা বলতে পারি যে ন্যাপথলিনের রিয়াকশন যখন হবে তখন যদি রিয়াকশনটা আমরা সিগমা কমপ্লেক্সের স্টেবিলিটি দিয়ে গাইডেড হয়, অর্থাৎ ট্রানজিশন স্টেটের স্টেবিলিটি দিয়ে গাইডেড হয়, তাহলে আমরা এক্সপেক্ট করব যে C1 এর রিয়াকশন হবে এবং সেই রিয়াকশনটা শুড বি ইনফ্যাক্ট ফাস্টার দেন, মোর রিয়াক্টিভ, সিস্টেম শুড বি মোর রিয়াক্টিভ দেন বেনজিন ইটসেলফ। এবং সেটা দেখা যায়, যেমন ন্যাপথলিনের মধ্যে যদি তুমি 50% অ্যাসিটিক অ্যাসিড ওয়াটার মিক্সচারে যদি ব্রোমিন দাও বা ব্রোমিন CCl4 দিয়ে হিট করো তাহলে এখানে ব্রোমিন ঢোকে। এই যে ব্রোমিনটা ঢুকলো এটা তোমাকে কিন্তু একটা ওয়ান সাবস্টিটিউটেড ন্যাপথলিনের এন্ট্রি দিয়ে দিল, বিকজ ইউ ক্যান কনভার্ট this bromine to MgBr, which from a new from a electrophilic site will convert it into a নিউক্লিওফিলিক সাইট, অর্থাৎ তুমি এখানে হামপুলাম করতে পারো বাই ইনসার্টিং আ ম্যাগনেসিয়াম। এটাকে গ্রিগনার যেই বানিয়ে নিলে তখন এইখানে এই ভ্যারাইটি অফ ইলেকট্রোফাইলস তুমি ঢোকাতে পারবে, এবং যখন ঢোকাতে পারবে তখন তোমার C1টা ফাংশনালাইজ করার মতো একটা সিচুয়েশন তৈরি হবে। HNO3 H2SO4 দিয়ে নাইট্রেশন করেছে বা নাইট্রিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড দিয়ে রিয়াকশন করেছে, বেঞ্জিনের থেকে মোর রিয়াক্টিভ, তো তাহলে ঠিকই আছে, HNO3 অ্যাসিটিক অ্যাসিড দিয়েও হবে। নাইট্রো ঢুকেছে, 1 নাইট্রো ন্যাপথলিন আলফা পজিশনে ঢুকেছে, বিটাতে ঢোকে, এটাকে রিডাকশন করে NH2 করো, তারপর সেটাকে ডায়োটাইজেশন করে দাও, N2Cl করে দাও। যদি করে দাও তাহলে এবার এইখান থেকে তো তুমি ভ্যারাইটি অফ রিয়াকশনস করতে পারো, যেখানে এই সিস্টেমের উপরে তুমি হ্যালোজেন্স বসাতে পারো, সায়ানাইড বসাতে পারো, অ্যাজো কম্পাউন্ড করতে পারো, এক্সকিউজ মি। সো এই সিস্টেমের উপরে তুমি আরো অনেক কিছু ফাংশনালাইজেশনের দিকে যেতে পারো। দুটো ক্ষেত্রেই কিন্তু ইউ আর বেসিক্যালি ফাংশনালাইজিং দি C1 পজিশন। কিন্তু সবসময় তো কাইনেটিক কন্ট্রোলে থাকবে না, সবসময় তো সিগমা কমপ্লেক্সের স্টেবিলিটি দিয়ে হবে না। এবং এই এক্সাম্পলটা আমরা কেসিবিটিসিবির সময় পড়েছিলাম, সালফোনেশন অফ ন্যাপথলিন। দেখা যায় 40 ডিগ্রি সেন্টিগ্রেডে যখন রিয়াকশন করছে কনসেন্ট্রেটেড H2SO4 দিয়ে তখন এইটা হচ্ছে মেজর প্রোডাক্ট, আর যখন 160 ডিগ্রি সেন্টিগ্রেডে রিয়াক্ট করছে তখন বিটাটা হচ্ছে মেজর প্রোডাক্ট, 2 ন্যাপথলিন সালফোনিক অ্যাসিডটা হচ্ছে মেজর প্রোডাক্ট। এবং এইখানটাতে আমরা ওই 1 ন্যাপথলিনকে সালফোনিক অ্যাসিডকে যদি আমরা কনসেন্ট্রেটেড H2SO4 দিয়ে 160 ডিগ্রি সেন্টিগ্রেডে হিট করি তাহলে আবার এই কম্পাউন্ডটাই মেজর প্রোডাক্ট হয়ে দেখা দিচ্ছে। দিস ইজ এ ক্লিয়ার কাট কেস অফ কাইনেটিক কন্ট্রোল ভার্সেস থার্মোডাইনামিক কন্ট্রোল। আমরা জানি যে এটা কেন কাইনেটিক প্রোডাক্ট, বিকজ ইট সিগমা কমপ্লেক্স ইজ মোর স্টেবল। But why this is the thermodynamically more stable product, we have to inspect the structure. Structure দেখলে দেখা যায় যে 1 ন্যাপথলিন সালফোনিক অ্যাসিডে পেরিস্টেরিক স্ট্রেন আছে, এই হাইড্রোজেনের সাথে এই SO3H এর ভ্যান ডার ওয়ালস রেডিয়াস টাচ করে যাচ্ছে বা ইনভেট করে যাচ্ছে একে অপরকে, সেটা এখানে নেই। তার কারণ এখানে দেখো দুটো হাইড্রোজেনটা আর SO3Hটা প্যারালাল, আর এখানে কিন্তু এই হাইড্রোজেন আর SO3H এটা ডাইভার্জেন্ট, তার মানে এরা একে অপরের থেকে দূরে সরছে, এরা কিন্তু দূরে সরছে না। তার মানে এই জায়গাতে স্ট্রেন আছে কিন্তু পেরিস্টেরিক স্ট্রেনের মতো অত সিভিয়ার স্ট্রেন নয়, এখানে অনেক বেশি স্ট্রেন আছে, তার ফলে এই 1 সালফোনিক অ্যাসিডটা থার্মোডাইনামিক্যালি লেস স্টেবল। এবং সেক্ষেত্রে আমাদের এই ধরনের একটা এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম চলে আসবে, যেখানে আমরা আলফা অ্যাটাকের জন্য ফরওয়ার্ড অ্যাক্টিভেশন এনার্জিটা বিটা অ্যাটাকের থেকে ডেফিনেটলি কম, সেই জন্য সিগমা কমপ্লেক্স তাড়াতাড়ি অ্যাক্সেস করবে এবং আলফা অ্যাটাকের প্রোডাক্ট ফাইনালি তৈরি হবে। হাউএভার বিটা আইসোমার সেটা থার্মোডাইনামিক্যালি মোর স্টেবল হওয়ার জন্য যখন ফিরে যাবে, যদি সালফোনেশন রিয়াকশনটা যেহেতু রিভার্সেবল, যদি তুমি রিভার্সেবিলিটি কন্ডিশনকে এমপ্লয় করো তাহলে 1 সালফোনিক অ্যাসিড বা আলফা আইসোমারের ফিরে যাওয়ার অ্যাক্টিভেশন এনার্জি
বিটা আইসোমারের থেকে অনেকটা কম এবং তার ফলে আলফা আইসোমার বেশি ফিরে যাবে, হুইচ মিনস যে আলফা এবং বিটার মধ্যে বেসিক্যালি একটা ইকুইলিব্রিয়াম তৈরি হবে এবং ইকুইলিব্রিয়ামে আলফা আইসোমার থার্মোডাইনামিক্যালি লেস স্টেবল, বিটা আইসোমার থার্মোডাইনামিক্যালি মোর স্টেবল হওয়ার জন্য ইকুইলিব্রিয়ামে বিটা আইসোমারটাকে মোর ফেভার করবে এবং আমরা থার্মোডাইনামিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট হিসেবে বিটা আইসোমারকে দেখতে পাবো। রিভার্স অফ সালফোনেশন রিয়াকশন, এই জিনিসটা আমরা এখানটায় দেখেছি, যেখানে H প্লাসটা হচ্ছে ইনকামিং ইলেকট্রোফাইল, হুইচ ইজ বেসিক্যালি আ প্রোটো ডিসালফোনেশন রিয়াকশন অ্যান্ড ইপসো সাবস্টিটিউশন। তো এইটা আর নতুন করে আলাদা করে বলার কিছু নেই। 1 নম্বর পজিশন SO3H ছিল, সেখান থেকে সালফার ট্রাইঅক্সাইড এলিমিনেটেড হলো, সেই সালফার ট্রাইঅক্সাইড আবার লিবারেটেড ন্যাপথলিনের 2 পজিশনে অ্যাটাক করছে এবং ইভেনচুয়ালি আমরা পেরিস্টেরিক স্ট্রেন মুক্ত 2 সালফোনিক বেঞ্জিন 2 সালফোনিক অ্যাসিড পাচ্ছি। এবারে সালফোনেশনের কিছু ইউটিলিটি দেখা যাক, যে এই যে জিনিসটা এই 1 ন্যাপথল 2 ন্যাপথল এই জিনিসগুলোকে বানানোর সময় ন্যাপথলিন 1 সালফোনিক অ্যাসিড 2 সালফোনিক অ্যাসিড থেকে ঢোকা যায়। ন্যাপথলিন 1 সালফোনিক অ্যাসিডকে যদি KOH দিয়ে নিউট্রালাইজ করা যায়, অর্থাৎ এটাকে যদি পটাশিয়াম সল্ট বানানো যায়, তারপর সেটাকে KOH দিয়ে ফিউজ করলে সেখান থেকে আমরা এখানটায় একটা OH গ্রুপকে ঢুকতে দেখি, এখান থেকে আমরা আলফা ন্যাপথল পেতে পারি। যদি ওই একই রিয়াকশন আমরা 2 সালফোনিক অ্যাসিডের জন্য করি, কারণ এটাকেও আইসোলেট করা যাবে, এটাকেও ইচ্ছা মতো তৈরি করা যাবে বাই টিঙ্কারিং দ্য রিয়াকশন কন্ডিশন, then we can also get the beta naphthol from the 2 isomer, and this gives us the opportunity to functionalize the 2 position because we already have methods of functionalizing the 1 position. এরপরে রিয়াকশন আছে, এই রিয়াকশনটা আসে পরীক্ষাতে অনেকবার এসছে, এর নাম HT বুচারারের নামে, এটার নাম হচ্ছে বুচারার রিয়াকশন। বুচারার রিয়াকশনে যেটা করে সেটা হচ্ছে যে বিটা ন্যাপথলের এই OH-টাকে রিপ্লেস করে NH2 করে, এবং NH2 করার পরে তোমার হাতে প্রচুর ফ্রিডম চলে এলো, কারণ NH2 যেই করলে তারপর সেটাকে N2+Cl মাইনাস করা যায়, করে তারপর সেখানে তুমি সায়ানো ঢোকাও, হ্যালোজেন ঢোকাও, যা ইচ্ছে করো, প্রচুর ইলেকট্রোফাইলস তুমি এখানটায় প্রচুর নিউক্লিওফাইলস তুমি এখানটায় ঢোকাতে পারো, বিকজ এই N2+ যদি বেরিয়ে যায় তাহলে এখানে প্লাস চার্জ থাকবে, হুইচ মিনস দ্যাট দিস রিং উইল বিহেভ অ্যাজ এন ইলেকট্রোফাইল সেন্টার নাও। তো এটা হচ্ছে কি করে, বুচার রিয়াকশন হচ্ছে কি করে এবং এটা রিভার্সেবল, তাহলে তার কোনো ইউটিলিটি আছে কিনা। তো বুচারের রিয়াকশনে আমরা যেহেতু জানি যে এই ধরনের ফেনলিক সিস্টেমের নর্মাল প্রপেন্সিটি হচ্ছে ফেনল ফর্মে থাকে, এনল ফর্মে থাকা, সে কিটো ফর্মে থাকতে চায় না, বিকজ তার অ্যারোমেটিসিটি নষ্ট হয়ে যায়। ন্যাপথলিন সিস্টেমের জন্য ব্যাপারটা একটু আলাদা, কারণ সেখানে যদিও কিটো ফর্মে থাকেও একটা বেঞ্জিন রিং এর কিন্তু অ্যারোমেটিসিটি ফুল প্রিজার্ভড হয়, তার মানে পুরো 36 কিলো ক্যালোরি স্যাক্রিফাইস ওকে করতে হয় না, সেই জন্য সিগনিফিক্যান্ট অ্যামাউন্টে ও কিটো ফর্মে থাকে। আর কিটো ফর্মে যদি থাকে তাহলে আলফা বিটা আনস্যাচুরেটেড কিটোনের মধ্যে তুমি যদি এই ধরনের একটা সফট নিউক্লিওফাইল দাও, তাহলে সেখানে একটা মাইকেল টাইপ এডিশন বা কনজুগেট এডিশন হতে পারে। তো কনজুগেট এডিশন যদি হয় তাহলে এখানে ঢুকলো, তাহলে এখানটায় এবারে একটা আইসোলেটেড কিটো কম্পাউন্ড হয়ে গেছে। এই জায়গাটা তার মানে এই যে বিটা পজিশনটা এটা SO3 মাইনাস এটা ব্লক করে রেখেছে। অ্যামোনিয়া রিয়াকশন মিডিয়াম অ্যামোনিয়া আছে, অ্যামোনিয়া তখন একটা হেমিয়ামিনাল টাইপ কম্পাউন্ড তৈরি করবে, যেখান থেকে ওয়াটার এলিমিনেটেড হয়ে গিয়ে ইমিন হতে পারে। নাও দিস ইমিন will lose a HSO3 minus, এখান থেকে হাইড্রোজেন বেরোবে আলফা পজিশন থেকে, বিকজ দিস ইজ দ্য আলফা পজিশন উইথ রেসপেক্ট টু C double bonded N functionality, and this is the beta position. তো এখান থেকে HSO3 মাইনাস যদি বেরিয়ে যায় তাহলে আবার আমরা একটা ডাবল বন্ড পেলাম, এটা তার মানে আলফা বিটা আনস্যাচুরেটেড ইমিন হলো, হুইচ ইজ নাথিং বাট দি টটোমেরিক ফর্ম অফ ন্যাপথলিন 2amine। এবং অফকোর্স তুমি যদি রিয়াকশনটাকে উল্টো দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করো, তাহলে তুমি সেটাকে অ্যাকুয়াস সোডিয়াম বাইসালফাইড দিয়ে যদি হিট করো, তাহলে ন্যাপথলিন 2amine থেকে সেটা বিটা ন্যাপথলের দিকে চলে যাবে, পুরো উল্টো রিয়াকশনটা শুরু হয়ে যাবে। সেখানে এই টটোমেরিক ফর্ম দিয়ে তারপর তার মধ্যে HSO3 মাইনাসের নিউক্লিওফিলিক অ্যাটাক, মাইকেল টাইপ এডিশন, তারপরে এখানে ওয়াটারের নিউক্লিওফিলিক অ্যাটাক, সেখান থেকে লিবারেশন অফ অ্যামোনিয়া, সেখান থেকে লস অফ HSO3 মাইনাস ফ্রম আলফা বিটা কার্বন, অ্যান্ড ইভেনচুয়ালি টটোমেরাইজেশন টু দ্য বিটা ন্যাপথল, যেটা আমরা আলফা ন্যাপথাইলামিনের সঙ্গে আলফা ন্যাপথলের কম্বিনেশনে দেখিয়েছি। তার মানে এটা যদি আন্ডার প্রেশার অ্যামোনিয়াম সালফাইড দিয়ে হিট করা যায়, তাহলে ন্যাপথল থেকে ন্যাপথাইলামিন হবে, আর উল্টোটা করতে গেলে ন্যাপথাইলামিন থেকে ন্যাপথল করতে গেলে আমাকে অ্যাকুয়াস সোডিয়াম বাইসালফাইড দিয়ে রিয়াকশন করতে হবে। তো আমাদের এই ফার্স্ট পার্ট অফ দিস স্টাডি মেটেরিয়াল 1, তার ভিডিও লেকচারের ফার্স্ট পার্ট এখানেই শেষ হলো। স্টে টিউনড ফর দ্য নেক্সট পার্ট।